এই মুহূর্তে ইরানের জনগণের অবস্থা কি? ইরানের জনগণ কি খুশি এতে? এবং ইরানে আপনি বলেছেন যে লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ রাস্তায় নেমে এসেছে, সেখানে তো সরকার বিরোধী মানুষও ছিল। তাদের ভূমিকা কি? এবং এই ইউনাইটেড যে জনগণের যে একটা উল্লাস দেখতে পাচ্ছেন, সেখানে ভয় কতটুকু ছিল? শর্ত যেগুলো আছে, 10টা শর্তই কিন্তু ইরানের ফেভারে। আমেরিকা যে 15টা শর্ত দিয়েছিল ওর মধ্যে 3, 4, 5টা ইরানের ফেভারে ছিল, বাকিগুলো কিন্তু আমেরিকার ফেভারে ছিল। কিন্তু ইরান ওগুলোকে রিজেক্ট করেছে, বলেছে আমাদের 10টা শর্তের ভিত্তিতে যদি যুদ্ধবিরতি হয় কিংবা যুদ্ধের পরিসমাপ্তি হয় আমরা সেটা করবো, নাহলে আমরা এটা করতে একেবারে ইচ্ছুক নই। এই যুদ্ধবিরতি যেটি হচ্ছে, এটি ইরানের শর্তের উপরে হচ্ছে, এটি যুক্তরাষ্ট্রের শর্তের উপরে হচ্ছে না। রাইট, রাইট, পুরোটাই ইরানের শর্ত। এবং সবচেয়ে বড় আচ্ছা। শর্ত যেটা শেষে আছে সেটা হচ্ছে যে, হ্যাঁ, ইরানে তো গত রাত্রে আমিও বাইরে ছিলাম, বেশ রাত পর্যন্ত আমি দেখেছি। পুরো ইরানেই আসলে মিলিয়ন মিলিয়ন মানুষ রাস্তায় ছিল, এবং এটা শুধু আসলে গতকাল কালকেই নয়। এটা যুদ্ধ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে শুরু করে কালকে পর্যন্ত তারা কিন্তু প্রত্যেক দিন এবং সন্ধ্যা থেকে তারা ব্যাপকভাবে রাস্তায় তাদের উপস্থিতি দেখা যেত। বিভিন্ন জনসমাবেশ, বিভিন্ন মিছিল, বিভিন্ন অনুষ্ঠান, শোকানুষ্ঠান, তারপরে নানা রকম ইবাদতের অনুষ্ঠান, এগুলো এক একটা বিভিন্ন রকম ইভেন্ট এক এক জায়গায় হতো। এবং শহরের বিভিন্ন বড় বড় যে মোড়গুলো রাস্তা, সেখানে বিভিন্ন পার্কে, বিভিন্ন মসজিদের কাছে তারা জড়ো হতেন, এবং তারা যে প্রতিবাদ সমাবেশ যেগুলো ছিল আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে, তারা সেটা করতেন। ফিলিস্তিনের পক্ষে নানান রকম স্লোগান তারা সেখান থেকে দিতেন। এবং তারা যে মাথা নত করবে না কোনো অবস্থাতেই, এই বিষয়টা তারা দৃঢ় সংকল্প এবং প্রত্যয় ব্যক্ত করতেন। আর গতকালকের বিষয়টাও একই রকম ছিল। যেহেতু গতকালকে একটা হামলার হুমকি এসছে ট্রাম্পের পক্ষ থেকে, যার কারণে ইরানের রাস্তাঘাটে উপস্থিতি আরো বেশি ছিল। এবং ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো, ইরানের বিভিন্ন সেতু যেখানে হামলা করবে বলে বলা হয়েছিল, সেইখানে মানুষ জড়ো হয়েছিল। সেতুগুলোর উপরে পুরো সেতু জুড়ে মানুষ ছিল। বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মানুষ ছিল। শহরের বিভিন্ন যে শহরের ভিতরে যে ব্রিজ সেগুলোতে ছিল, ফ্লাইওভার গুলোতে ছিল, সব জায়গায় মানুষ ছিল। যে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গুলো যেগুলো থাকে, সিভিল ইনফ্রাস্ট্রাকচার, সব জায়গায় মানুষ কালকে ছিল। আর যুদ্ধবিরতি বিষয়টা যেটা গত বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, যে ট্রাম্প একবার 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, ইরান তো সেটা রিজেক্ট করেছিল। তারপর 45 দিনের একটা যুদ্ধবিরতির প্রস্তাব তারা দিয়েছিল। এবং ইরান বলেছিল যে এই আমরা 10টা শর্ত দেব, এই শর্তের ভিতরে মেনে যদি যুদ্ধ পরিপূর্ণভাবে সমাপ্তি আমরা চাচ্ছি, আমরা কোনো যুদ্ধবিরতি করতে চাচ্ছি না, এই শর্তগুলো যদি মানা হয় তাহলে আমরা যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবো। এবং শর্ত যেগুলো আছে, 10টা শর্তই কিন্তু ইরানের ফেভারে। আমেরিকা যে 15টা শর্ত দিয়েছিল ওর মধ্যে 3, 4, 5টা ইরানের ফেভারে ছিল, বাকিগুলো কিন্তু আমেরিকার ফেভারে ছিল। কিন্তু ইরান ওগুলোকে রিজেক্ট করেছে, বলেছে আমাদের 10টা শর্তের ভিত্তিতে যদি যুদ্ধবিরতি হয় কিংবা যুদ্ধের পরিসমাপ্তি হয় আমরা সেটা করবো, নাহলে আমরা এটা করতে একেবারে ইচ্ছুক নই। পরবর্তীতে এই 10টা শর্তকে কিন্তু মেনে নিয়েই এখন 2 সপ্তাহের যুদ্ধবিরতি যেটা হয়েছে, এটা হচ্ছে শর্ত। তো আসলে যুদ্ধের মধ্যে তো আলোচনার সুযোগটা খুব একটা থাকে না। যুদ্ধ যুদ্ধের মাঝখানে যেই মানে বিরতি সময় যে সুযোগটা তৈরি হয়, সেখানে শর্ত একটু ডিটেল থাকে, তাই না? শর্তগুলো তো মূলত এগুলো একটা শিরোনাম, কিন্তু এগুলো ডিটেল, এগুলো কবে থেকে কার্যকর হবে, কিভাবে কার্যকর হবে, সেগুলো কিভাবে মানুষ আহ কত তারিখ থেকে কার্যকর হবে, সেগুলোর যে ডিটেল গুলো, এগুলো নিয়ে কথা হবে 1-2 সপ্তাহ। এবং এই 2 সপ্তাহ যদি আমেরিকা সেই শর্তগুলোকে পুরোপুরি ইরানের যেভাবে চেয়েছে সেভাবে যদি মেনে নেয়, তাহলে ইরান যুদ্ধ আহ যুদ্ধের পরিসমাপ্তিতে যাবে। আর যদি আমেরিকা সেটা মেনে না নেয়, তাহলে ইরান কিন্তু আবারও যুদ্ধ শুরু করবে। এবং শর্তগুলো আপনারা ইতোমধ্যে জানেন, আমি তারপরও খুব সংক্ষেপে দর্শকদের সুবিধার্থে হয়তো অনেকেই শর্তগুলো জানেন না, আমি যে 10টা শর্ত আছে আমি একটু বলি। একটা শর্ত যেটা ছিল যে ইরানকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ যুদ্ধের যে ক্ষতিপূরণ সেটা দিতে হবে ইরানকে। আহ এইটা একটা শর্ত। তারপরে দ্বিতীয় শর্ত ছিল যে ইরানের হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ, এখন থেকে পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের থাকবে, এবং ইরান এখান থেকে টোল আদায় করবে। তারপরে হচ্ছে ইরানের উপরে যে স্যাংশন গুলো ছিল নানান সময় আমেরিকা যে গত 47 বছর ধরে যে স্যাংশন গুলো দিয়েছিল, সেগুলো প্রাইমারি স্যাংশন, সেকেন্ডারি স্যাংশন, সবগুলো স্যাংশনকে প্রত্যাহার করতে হবে আমেরিকার। এবং জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে যে নানান সময় রেজুলেশন পাস করা হয়েছে বা এই জাতীয় যে বিষয়গুলো, সেগুলোকে প্রত্যাহার করতে হবে। এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ তাদের বোর্ড অফ গভর্নর্স এর যে ইগুলো ছিল, কিছু প্রস্তাব ছিল ইরানের বিরুদ্ধে, সেগুলোকে প্রত্যাহার করতে হবে। তারপরে
আহ একসাথে সবগুলো ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। মানে শুধু ইরান ফ্রন্টে না, সেখানে লেবাননও বন্ধ করতে হবে, ইরাকও বন্ধ করতে হবে, গাজাতে বন্ধ করতে হবে, যদিও গাজাতে এখন যুদ্ধবিরতিতে এমনিও চলছে। ইয়েমেনে সব জায়গায় যতগুলো রেসিস্ট্যান্স ফ্রন্ট আছে ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধে রত, সব জায়গায় বন্ধ করতে হবে। পাশাপাশি ইরানের যে শান্তিপূর্ণ এবং বেসামরিক আহ পারমাণবিক কর্মসূচি, যেটা ইরানের অধিকার, এবং ইরান সবসময় এটা বলে আসছে যে আমি তো নিউক্লিয়ার বোম বানাবো না, আমি আমাদের সরকারিভাবে আমাদের সর্বোচ্চ নেতার তরফ থেকে যে নির্দেশনা কিংবা আমাদের যে সার্বিক যে যুদ্ধের পলিসি এবং যুদ্ধ নীতি, সেটাতে আমরা মানে ম্যাস কিলিং করে এরকম কোন অস্ত্র আমরা বানাবো না কখনোই, এবং এটাকে বানানোটা আমরা বৈধ মনে করি না। তো সেইটা এইটাতেও কিন্তু আমেরিকা রাজি হচ্ছিল না, মানে ইরানকে মানে আপনি একটু বেসামরিক আমি একটু আহ আপনার কাছ থেকে একটু সংক্ষিপ্ত যেটা জানতে চাই, তার মানে এই যুদ্ধবিরতি যেটি হচ্ছে এটি ইরানের শর্তের উপরে হচ্ছে, এটি যুক্তরাষ্ট্রের শর্তের উপরে হচ্ছে না। রাইট, রাইট, পুরোটাই ইরানের শর্ত। এবং সবচেয়ে বড় আচ্ছা। শর্ত যেটা শেষে আছে সেটা হচ্ছে যে আমেরিকাকে প্রত্যাহার করতে হবে পুরো মিডিল ইস্টে, সে যে ডেপ্লয়েড আছে, তার যে স্টেশন আছে, তার যে পুরো ফোর্স, এখান থেকে তাকে চলে যেতে হবে। মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা আর এখানে কখনোই সামরিক উপস্থিতি রাখতে পারবে না। ইরানের আশেপাশে যে অঞ্চলগুলো, গালফ স্টেট গুলো রয়েছে, এখান থেকে তাকে পুরোপুরি ভাবে চলে যেতে হবে, এবং এরপরে কখনোই ইরানে আর হামলা করবে না, এই জাতীয় তাকে একটা গ্যারান্টি, এবং মানে যেটা একেবারে আসলে বিশ্বাসযোগ্য গ্যারান্টি, এটা তাকে দিতে হবে। তো এগুলো সবগুলি তো ইরানের ঠিক। ফেভারে, আমি এবং এটা এই যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে। শর্তগুলোর উপরে আসলে মূলত যুদ্ধটা এখন বিরতি নিয়েছে, এটা আলোচনা টেবিলে এসব নিয়ে আলোচনা। আপনি যেহেতু ইরানে আছেন, আমি ইরানের পরিস্থিতি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। ওইসব বিষয় নিয়ে আমরা মোটামুটি আন্তর্জাতিক গণমাধ্যমে জেনেছি। এই মুহূর্তে ইরানের জনগণের অবস্থা কি? ইরানের জনগণ কি খুশি এতে? এবং ইরানে আপনি বলেছেন যে লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ রাস্তায় নেমে এসেছে, সেখানে তো সরকার বিরোধী মানুষও ছিল, তাদের ভূমিকা কি? এবং এই ইউনাইটেড যে জনগণের যে একটা উল্লাস দেখতে পাচ্ছেন, সেখানে ভয় কতটুকু ছিল? একটু আপনার কাছ থেকে সেই পরিস্থিতিগুলো একটু জানতে চাই। না, মানুষের উপস্থিতি তো যুদ্ধের প্রথম দিন থেকে আছে, আমি বলেছি। আর এখন যে মানুষের প্রতিক্রিয়া, সেটা মোস্ট অফ দা পিপল, মানে এটা তারা একটা পজিটিভ প্রতিক্রিয়াই দেখাচ্ছে। তবে কারো কারোর মধ্যে এখনো সংশয় রয়েছে, যেহেতু আমেরিকা এর আগে দুইবার আলোচনা চলাকালীন সময় ইরানে হামলা করেছিল, মানে গত যে 12 দিনের যুদ্ধ বলি আর এখনকার যে 40 দিনের যুদ্ধ, এই পুরোটা, এই দুটো যুদ্ধে কিন্তু আমেরিকা মানে তাদের যে নেগোসিয়েশন চলছিল ইরানের সাথে, সেই নেগোসিয়েশনের মাঝখানে বলানয় কারণে হঠাৎ করে কিন্তু হামলা করে দিয়েছে। তো যার কারণে ইরানের জনগণ এখন এমনি স্বাগত জানিয়েছে যে ঠিক আছে, যুদ্ধবিরতি হচ্ছে, আমরাও সময় পাবো আমরা নিজেদেরকে পুনর্গঠন করার। পাশাপাশি আমাদের শর্তগুলো যদি আসলেই আমেরিকা মেনে নেয় এবং সেটা কার্যকর হয়, তাহলে তো সেটা তাদের জন্য একটা বড় বিজয়। তারপরেও তারা আহ এবং ইরানের যে জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতি, সেখানেও কিন্তু নানানভাবে এটা আসছে সরকারের তরফ থেকেও, যে আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু একটা সতর্কতামূলক অবস্থানে রয়েছে, কারণ আমেরিকাকে আমরা পরিপূর্ণ বিশ্বাস কখনোই করি না। আলোচনা হবে পাকিস্তানের মধ্যস্থতায় বা অন্যান্য কিছু অন্যান্য দেশও যদি সেখানে অংশগ্রহণ করতে চায়, ঠিক আছে, কিন্তু আমরা সাবধান থাকবো, সতর্ক থাকবো, এবং আমাদের শর্তগুলো না মানা হলে আমরা পুনরায় কিন্তু আমাদের ট্রিগারে হাত রয়েছে, এবং আমরা পুনরায় কিন্তু ময়দানে ফেরত যাব এবং যুদ্ধ আবারও শুরু করব এবং হামলা শুরু করে দিব। আর আহ, এই আলোচনার সময়ও আমরা কিন্তু সতর্ক অবস্থায় থাকবো। আর জনগণের যেটা আপনি বললেন যে এখানে সরকার বিরোধী জনগণ, ইরানে কিন্তু দুইটা বিষয় আছে। একটা হচ্ছে ইরানের শাসন ব্যবস্থা, যেটা দীর্ঘদিন আমি ইরানে থেকে আমি বুঝতে পেরেছি, যেটা সেটা হচ্ছে যে, যেটা অনেক দেশে অনেক জায়গায় অনেক মানুষ গুলিয়ে ফেলে, বোঝে না, সেটা হচ্ছে যে আসলে অন্যান্য দেশগুলোতে তো সরকার মানে রাষ্ট্র সত্তা গড়ে ওঠে না, মানে একটা একটা যে সিস্টেম, ইরানের যে একটা আলাদা সরকারের বাইরেও একটা শাসন ব্যবস্থা বলে একটা কিছু আছে, রাষ্ট্র সত্তা বলে একটা কিছু আছে, সেটা কিন্তু অনেক দেশই নাই, মানে যেগুলো সাধারণত আমাদের বাংলাদেশের মতো জায়গায় আমরা কিন্তু ওগুলো বুঝি না। যেমন ইরানে বিচার বিভাগ একটা পরিপূর্ণ একটা স্বাধীন সত্তা, এবং বিচার বিভাগ আলাদাভাবে কাজ করে। ইরানের প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকার কারণে এখানে কিন্তু পার্লামেন্ট একটা আলাদা সত্তা, এবং পার্লামেন্টের স্পিকার তিনি কিন্তু খুবই ক্ষমতা রাখেন। তো প্রেসিডেন্ট, স্পিকার এবং ইরানের প্রধান বিচারপতি, এই তিনজন হচ্ছে ইরানের তিন পাওয়ারফুল লিডার। এবং তার পাশাপাশি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ রয়েছে, ইরানের প্রতিরক্ষা পরিষদ রয়েছে, ইরানে আরো অন্যান্য কিছু সাংবিধানিক পরিষদ রয়েছে, কিছু সাংবিধানিক কমিটি রয়েছে, সবার উপরে সর্বোচ্চ নেতা রয়েছে। ইরানের বিষয়টা খুবই বহুমুখী, মানে একমুখী ক্ষমতার কেন্দ্রীভূত ক্ষমতা আমরা দেখতে পাইনি ইরানে, একটা বিকেন্দ্রীভূত ক্ষমতা আমরা ইরান সবসময় দেখতে পাই। তো না, মানে আমি আমি সবগুলো যেটা বলতে জায়গা চাচ্ছি থেকে আপনার কিন্তু কাছে যে বিশেষ করে পশ্চিমা শক্তির এক তো একটা চেষ্টা ছিল দীর্ঘদিন, আর বিশেষ করে আমেরিকার একটা প্রচেষ্টা ছিল যেন আহ, ইরানের যে সর্বোচ্চ নেতার পতন হোক এবং ইরানে তাদের সরকার এখানে বসাক, এবং সেই জন্য ইরানের আভ্যন্তরীণ জনগণের মধ্যে একটা
সচেতনতার নামে মানে কি বলা যায় এটাকে, গণতন্ত্রকে প্রতিষ্ঠার নামে একটা সচেতনতা ক্যাম্পেইন দীর্ঘদিন ধরে চলমান ছিল, যেখানে আমেরিকার এই বিষয়ের প্রতি একটা বিশাল জনগোষ্ঠীর সমর্থনও ছিল। তাদের কারণে আমরা ভেবেছিলাম যে হয়তো আভ্যন্তরীণ একটা বিভক্তি তৈরি হতে পারে জনগণের মাঝে, অনৈক্য থাকতে পারে। সেই জায়গাতে কি আসলে জনগণের মধ্যে কোনো ধরনের বিভেদ ছিল কিনা সেটা একটু জানতে চাচ্ছি। আহ, আমি যেটা বলছিলাম যে দেখুন, শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানের বেশিরভাগ জনগণ নেই, শাসন ব্যবস্থার পক্ষে রয়েছে যে রাষ্ট্রসত্তা বা তাদের যে ইসলামী বিপ্লব। এখন সরকার কিন্তু চেঞ্জ হয় 4 বছর পর পর। সরকারের যে ব্যক্তিটা থাকে, ইরানের সরকার কিন্তু কোনো দলীয় সরকার না, প্রত্যেকেই এখানে এক ধরনের মানে যেটা স্বতন্ত্র নির্বাচন করে, ব্যক্তি দ্বারা নির্বাচনে। আর পার্লামেন্ট তো ইলেকশন আলাদা হয়, সেখানেও কোনো দলীয় ভাবে, দলীয় প্রতীকে কিন্তু ইলেকশন হয় না। সবাই তার নিজ নিজ এলাকার যোগ্য লোকেরা নির্বাচনে দাঁড়ান এবং সেখান থেকে নির্বাচনে একজন বিজয় হন। সরকারও তাই, বিভিন্ন সরকারের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পর্যায় থেকে লোক উঠে এসে তারা কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করে। তো হুম। একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে কখনো কখনো ইরানের জনগণের কোনো একটা ক্ষোভ থাকতে পারে, কোনো একটা বিশেষ প্রেসিডেন্টের ব্যাপারে, যে এই প্রেসিডেন্টের এই পলিসির সাথে আমি একমত না। কিন্তু এইটা কিন্তু ইরানের সার্বিক যে শাসন ব্যবস্থা বা তাদের যে ইসলামী বিপ্লব, তাদের যে সংবিধান, তাদের যে রাষ্ট্রসত্তা, এটার বিরুদ্ধে না। এই জিনিসটা মানে পশ্চিমারা গুলিয়ে, তারা তো এটা বুঝতে পারে ঠিকই, কিন্তু তারা এটাকে গুলিয়ে করে কি অন্য দেশগুলোকে। আর যেমন আমাদের বাংলাদেশে আমরা এই জিনিসগুলো বুঝবো না। আমাদের দেশে সরকারের বিরুদ্ধে যাওয়া মানে রাষ্ট্রের বিরুদ্ধে, আসলে তো আলাদা কোনো সত্তা নাই। আমি যেটা বললাম, সরকারের বিরুদ্ধে যাওয়া মানে একটা, মানে আমরা সবসময় ধরে নিই যে বিরোধী দল সরকারি দল, কিন্তু ইরানের বিষয়টা কিন্তু এরকম না। ইরানে মাসুদ পেজেশকিয়ান সরকারের অনেক সমালোচনা ইরানের জনগণ করে, কিন্তু এর মানে কিন্তু এটা না যে ইরানের তারা শাসন ব্যবস্থার বিরোধী কিংবা ইরানের সর্বোচ্চ নেতার বিরোধী। তো মাসুদ পেজেশকিয়ানের কিছু নিজস্ব ইকোনমিক আভ্যন্তরীণ পলিসির সরকারের সমালোচনার কারণে বিদেশিদের কাছে নিজস্ব দেশকে বিকিয়ে দেওয়ার মানসিকতা ইরানি জনগণ না রাখে না। না না, সেটা নেই। এবং ইরানে যেহেতু ডেমোক্রেসির চর্চা সার্বভৌমত্ব হয়, প্রশ্নে সবাই সবসময় ঐক্যবদ্ধ, সেটাই আপনি বলতে চাচ্ছেন, জি এই তো? জি জি, আপনাকে জি ধন্যবাদ। জি, আমি এবং আপনার কাছে ইরানে আসি। জি, ডেমোক্রেসির চর্চা হয়। জি, আপনাকে ধন্যবাদ।